বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ জাবেদুল ইসলাম জাবেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, রাজশাহী। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে থেকেই এই অনলাইন ক্লাসগুলো করছো। তো ক্লাস শুরুর আগে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, তোমরা জানো যে এখনও করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটা সারা বিশ্বব্যাপী এখনও আছে এবং আস্তে আস্তে বাংলাদেশের একটু মানে পার্সেন্টেজটা কমেছে, বাট মৃত্যুর হার কিন্তু যেভাবে ছিল সেভাবে আছে। তো তোমরা খুব দুশ্চিন্তায় আছো। আশা করি আমরা সব কিছু উতরিয়ে এই ভাইরাসকে মোকাবেলা করেই আমরা আবার আমাদের কলেজ প্রাঙ্গণে ফিরে আসবো। তো আজকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি তোমাদের, এর আগে এই অধ্যায়টা নিয়েছি উচ্চ মাধ্যমিকের নগদ প্রবাহ বিবরণী। তো দেখো, নগদ প্রবাহ বিবরণীর ক্লাসে আমি যে অঙ্কটা করিয়েছিলাম সেটা একটু নিয়মের অঙ্ক, আর সেই কাছাকাছি একই নিয়মের অঙ্ক আমি আবার তোমাদের করাচ্ছি এবং তোমরা এখান থেকে আরও ডিটেলস আগের চেয়ে ভালো বুঝতে পারবে। তো ক্লাস শুরু করা যাক। দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান ক্লাস, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, আজকে নগদ প্রবাহ বিবরণী। আমি শুরু করছি। সবাই খাতা কলম নিয়ে রেডি আছো? ইনশাল্লাহ শুরু করা যাক। তো দেখো, আমি একটা অঙ্ক তুলেছি। দেখো, হালদা লিমিটেড এর 31শে ডিসেম্বর 2000 তারিখে নিচে তথ্যাবলী সংগৃহীত হয়েছে। নিট মুনাফা দিয়ে আছে, সাধারণ শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি দিয়ে আছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি, লভ্যাংশ বাবদ ব্যয়, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ, যন্ত্রপাতি বিক্রয়জনিত প্রাপ্তি, বিক্রয় হতে প্রাপ্তি, অবচয় খরচ, নগদে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় এবং প্রদেয় খরচ বৃদ্ধি, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, অগ্রিম খরচ হ্রাস, মজুত পণ্য বৃদ্ধি, সুনামের অবলোপন। আমি এই অঙ্কটা থেকে যে অংশগুলো তোমাদের আজকে করাবো সেটা হচ্ছে তিনটা অংশই আমি আজকে করাবো। একটা হচ্ছে অর্থায়ন, একটা হচ্ছে বিনিয়োগ, আর আরেকটা হচ্ছে পরিচালন। এই তিনটা অংশই আমি তোমাদের আজকে করাবো। নগদ প্রবাহ বিবরণীর তিনটাই অংশ প্রধান, আর এই তিনটা অংশ করতে পারলে অঙ্ক শেষ। তাহলে পরোক্ষ পদ্ধতি, দুটা পদ্ধতি ছিল আমি বলে দিয়েছিলাম, একটা অর্থায়ন, একটা হচ্ছে প্রত্যক্ষ, আর একটা পরোক্ষ। তোমাদের ইন্টারমিডিয়েটে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে পরোক্ষ পদ্ধতিটাই আসে। এখন তোমরা দেখো, এই পরোক্ষ পদ্ধতিতে তিনটা অংশ আছে, এই তিনটা নির্ণয় করা আর মানে নির্ণয় করতে পারলেই তোমাদের এই অধ্যায়ের অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে দেখো, আমি কিন্তু আগেই শিখাইছিলাম যে কোনটা কোন ডিপার্টমেন্টে যাবে, তারপরে আমি একটু রিপিট করে দিই। অর্থায়নে যেগুলো যাবে, যে হিসাবগুলো, সেগুলো হচ্ছে আমি বলেছিলাম যে শেয়ার ইস্যু, মূলধন এবং লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, তারপরে বন্ড ইস্যু। এই যে এগুলো অর্থাৎ মালিকানা সত্ত্ব তহবিলে যে দফাগুলো আসে বা অর্থায়নে অর্থাৎ মালিকের সাথে জড়িত যে হিসাবগুলো বা দফাগুলো আসে সেগুলো অর্থায়নে যাবে। তারপরে আমরা বিনিয়োগে কি কি যাবে সেটাও তোমাদের বলেছিলাম। বিনিয়োগে যাবে বলেছিলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগ, বিনিয়োগ ক্রয় বিক্রয় এবং যাবতীয় স্থায়ী সম্পদ ফিক্সড, যেমন ভূমি, দালান কোঠা, জমি, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এই সম্পদগুলো ক্রয় বিক্রয় এই বিনিয়োগে যাবে। এই হচ্ছে বিনিয়োগ। আর আরেকটা ছিল পরিচালন। এই পরিচালনের ভিতর যেগুলো যাবে সেগুলো হচ্ছে তোমাদেরকে আগেই বলেছিলাম পরিচালনে কি কি যাবে। পরিচালনে নিট মুনাফা দেয়া থাকবে এবং ওটার সাথে আমরা যেগুলো যোগ বিয়োগ করব সেগুলো হচ্ছে যাবতীয় চলতি সম্পদ, চলতি দায়গুলো আসবে এবং অনগদ লেনদেনগুলো আসবে, যেমন অবচয়, অবলোপন, এগুলো আসবে এবং কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি যদি থাকে সেটাও আসবে। তাহলে তোমাদের পরিচালনে যেগুলো আসবে সেগুলো নিট মুনাফার সাথে আমরা ক্যালকুলেশন করব।
কিন্তু নিট মুনাফার সাথে অর্থায়ন ও বিনিয়োগ এগুলো আসবে না। নিট মুনাফার সাথে একমাত্র পরিচালনটাই ক্যালকুলেশন হবে। এটা কিন্তু আমি আগে একটা অঙ্ক করেছিলাম তোমাদেরকে, সবকিছু বোঝানোর পর এই একটা অঙ্ক দেখিয়েছিলাম। এখন দেখো যে অঙ্কটা করব সেটা হচ্ছে হালদা লিমিটেডের অঙ্ক। শুরু করা যাক অঙ্কটা। হ্যাঁ, তার আগে আমি আরেকবার রিপিট করে দিই, নগদ প্রবাহ বিবরণীটা কি। নগদ প্রবাহ বিবরণীটা হচ্ছে একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে টাকা আসবে না হলে চলে যাবে। টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, এই হচ্ছে বিষয়। প্রতিষ্ঠানে টাকা আসবে না হলে টাকা চলে যাবে। তো অর্থ যখন প্রতিষ্ঠানে আসে এবং প্রতিষ্ঠান থেকে চলে যায়, এই আসা এবং যাওয়ার যে প্রক্রিয়া, যে প্রবাহ, এই প্রবাহের মাধ্যমে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। যখন টাকা আসে তখন আমরা বলি হচ্ছে ক্যাশ ইনফ্লো, অর্থাৎ আন্তঃনগদ প্রবাহ। প্রতিষ্ঠানে যদি টাকা আসে আর প্রতিষ্ঠান থেকে যদি টাকা চলে যায় তাহলে বহি নগদ প্রবাহ অর্থাৎ ক্যাশ আউটফ্লো বলা হয়। তাহলে নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা হচ্ছে এটাই, যে নগদ প্রবাহ প্রতিষ্ঠানে আন্তঃপ্রবাহ এবং নগদ প্রবাহের, অর্থের আন্তঃপ্রবাহ এবং নগদ প্রবাহের মাধ্যমে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই নগদ প্রবাহ বিবরণী বলে থাকি। প্রথমেই আমরা আজকে যে অঙ্কটা করছি, তিনটা অংশই করব এই অঙ্কটা। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় করছি। অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। দেখো, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী আমি করছি। হ্যাঁ, যেভাবে করতে হয় সেই ছকটা আমি টানলাম, এই বিবরণ টাকা লিখলাম। অর্থায়নের ভিতর কি কি যায় আমি আগেও বলেছি, এখন আমরা এখান থেকে দেখি কি কি যায়। নিট মুনাফা এটা পরিচালনায় যায়। সাধারণ শেয়ার আমি বলেছিলাম, সাধারণ শেয়ার কিন্তু অর্থায়নে যাবে। তাহলে সাধারণ শেয়ার হতে নগদ প্রাপ্তি, তার মানে টাকা আসছে, তার মানে দেখো টাকা আসছে। আর আমি বলেছিলাম যদি প্রতিষ্ঠানে টাকা আসে ওটা যোগ হবে, আর প্রতিষ্ঠান থেকে যদি টাকা চলে যায় সেটা বিয়োগ হবে। এটা মাথায় রাখতে হবে। টাকা যদি প্রতিষ্ঠানে ইন হয় তাহলে যোগ বুঝাবো, আর প্রতিষ্ঠান থেকে যদি বের হয়ে যায় তাহলে আমরা বিয়োগ বুঝাবো। তাহলে এটা শেয়ার ইস্যু থেকে নগদ টাকা আসছে, প্রতিষ্ঠানে টাকা বাড়ছে, তার মানে এটা যোগ হবে। আমরা এই এন্ট্রিটা লিখি যেহেতু এটা অর্থায়নে যাবে। সাধারণ শেয়ার হতে, শেয়ার ইস্যু হতে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি আমাদের 1,32,000 টাকা। তাহলে এ হচ্ছে আমাদের যোগ আকারে বোঝাচ্ছে এটা। এবার আমরা চলে যাব প্রাপ্য হিসাব, এটা চলতি, এটা পরিচালনে যাবে। লভ্যাংশ বাবদ ব্যয় এটা আসবে। আমি একটু আগে বলেছিলাম যে মালিকের যাবতীয় হিসাব নিকাশ, লভ্যাংশটা কিন্তু লাভের অংশ, আর এই লাভের অংশটা প্রতিষ্ঠানের যারা মালিকানা মানে মালিকানাধীন আছে তাদের হিসাবের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এটা বসাবো লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ বাবদ ব্যয়, লভ্যাংশ বাবদ ব্যয়, লভ্যাংশ বাবদ ব্যয়। তাহলে দেখো প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের দিক দিয়ে চিন্তা করতে হবে। প্রতিষ্ঠান লভ্যাংশ দিচ্ছে, তাহলে প্রতিষ্ঠানের কিন্তু টাকা চলে যাচ্ছে, প্রতিষ্ঠানের টাকা চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের নেগেটিভ দেখাতে হবে। তাহলে আমরা এটা নেগেটিভ দেখাবো, অর্থাৎ 26,800 টাকা এটা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে, তাই আমরা এটা বিয়োগ আকারে রাখলাম। ব্র্যাকেট ক্লোজ করা মানে বিয়োগ আকারে রাখা। এখন আমরা এটা যোগ বিয়োগ করব। তার আগে আমি দেখে নিই 4 এন্ট্রি আছে কিনা। এটা যন্ত্রপাতি, এটা বিনিয়োগে যাচ্ছে, এটা যন্ত্রপাতি বিক্রয় হতে, যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ এটা হচ্ছে পরিচালনে যাবে। এটা যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি, এটা বিনিয়োগে যাবে। অবচয় এটা পরিচালনে যাবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা বিনিয়োগে যাবে। দেখো প্রদেয় খরচ এটা দায়, চলতি দায়, তাই এটা পরিচালনে যাবে।
আমি তো আগে শিখাইছিলাম যে কোনগুলো পরিচালনে যাবে, কোনগুলো অর্থায়নে যাবে, এগুলো দেখাইছিলাম তোমাদের। তারপরে দেখো অগ্রিম খরচ, এটা চলতি সম্পদ, এটা পরিচালনে যাচ্ছে। ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, ভূমি বিক্রয় এটা সম্পদ, স্থায়ী সম্পদ, তাই এটা বিনিয়োগে যাচ্ছে। মজুদ পণ্য বৃদ্ধি, মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য বোঝাচ্ছে, এটা চলতি সম্পদ, যেন পরিচালনে যাবে। সুনামের অবলোকন, এটা অনগদ লেনদেন, এটাও আমরা পরিচালনে দেখাবো। তার মানে এই দুটোই হচ্ছে অর্থায়ন কার্যক্রমে হচ্ছে। তাহলে আমরা যোগ বিয়োগ করে যে টাকাটা পাচ্ছি তা হচ্ছে 1,05,200, 1,05,200 পজিটিভ। তাহলে আমাদের এই হচ্ছে অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাব হচ্ছে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। তাহলে দেখো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী, আমরা বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী নির্ণয় করব। 2 নম্বর, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী এখন আমরা নির্ণয় করব। দেখো বিবরণ টাকা। তাহলে প্রথমে আমাদের কি কি বসবে আমি আগে বলি। যাবতীয় স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, কিন্তু স্থায়ী সম্পদ বিক্রয় জনিত লাভ বা ক্ষতি এটা আসবে না। স্থায়ী সম্পত্তি কিনছি এবং বিক্রি করছি, কেনার সময় টাকা যাচ্ছে, বিক্রি করার সময় টাকা আসছে, এগুলো আসবে, মনে থাকতে হবে এটা। তাহলে আমাদের দেখি এখন কি কি আসছে। দেখো এখানে আছে যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ, এটা আসবে না। যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি, তাহলে আমাদের যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি, তার মানে টাকাটা আসছে, তারপরে এটা আসবে যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি। যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি আমাদের দেওয়া আছে হচ্ছে 1,02,000 টাকা, আমরা বসালাম। তারপরে দেখো যন্ত্রপাতি বিক্রয় হতে প্রাপ্তি 1,02,000। তারপরে দেখো নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয়, এটা আসবে মেয়াদী বিনিয়োগ ক্রয়, এটা আসছে। দেখো নগদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ক্রয় 2,10,000 টাকা, এটা কিন্তু টাকা আসছে, প্রতিষ্ঠানে টাকা আসছে, তাই এটা পজিটিভ। কিন্তু বিনিয়োগ ক্রয় করছি, এটা কিন্তু নেগেটিভ, তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখতে হবে। তাহলে এটা 2,10,000 টাকা আমরা ব্র্যাকেটে রাখবো, কারণ এটা টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে। এবার আমরা দেখব কি আছে আমাদের। এটা হলো এটা ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, এটা কিন্তু আমাদের টাকা আসছে। ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি, ভূমি বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি আমাদের 2,90,000 টাকা। তাহলে আমাদের তিনটা এন্ট্রি আসছে, আর বাদ বাকি কিন্তু আর এখানে সাধারণত নাই, কারণ বিনিয়োগের ভিতর যেগুলো যাবে সেগুলো এই তিনটাই এখানে আছে। এখন আমরা তিনটা যোগ বিয়োগ করব। আগে আমরা পজিটিভ গুলো যোগ করি। দেখো এখানে 2,90,000 আর 1,02,000, তাহলে 3,92,000। 3,92,000 থেকে আমরা যদি 2,10,000 বাদ দিই, তাহলে আমাদের আসছে 1,82,000 টাকা। এই হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণীটা কিভাবে করতে হয়। এখন আমাদের যে তোমাদেরকে দেখাবো তা হচ্ছে পরিচালন, অর্থাৎ প্রথম অংশটা, পরিচালন হতে নগদ প্রবাহ বিবরণী। তাহলে আমরা এখন পরিচালন হতে নগদ প্রবাহ বিবরণী, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী আমরা লিখে নিই। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিবরণী 3 নাম্বার। এখন এই অংশটা আমরা করব।
এখানে আমরা দুইটা টাকার ঘর দিব, কারণ আমাদের নিট মুনাফা এখানে বসাতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে, এখন আমরা প্রথমে নিট মুনাফা বসাবো। নিট মুনাফা পরিচালনে বসবে নিট মুনাফা, দেখো দেওয়া আছে 35,000, আমরা এই ঘরে বসাবো 35,000। তারপর আমরা এখন হিসাবগুলো এই ঘরে বসে ক্যালকুলেশন করে এখানে বসে নিট মুনাফার সাথে যোগ করে দেব। তাহলে এখন আমরা দেখি কি কি আসছে আমাদের চলতি সম্পদ, চলতি দায় এবং অনগদ লেনদেনগুলো। তাহলে এই যে আমাদের প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাব আমাদের এখানে আসবে প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, প্রাপ্য হিসাব বৃদ্ধি, এটা এখানে আসবে কি আসবে না, আমাদের এখানে এখানে যোগ হবে কি বিয়োগ হবে সেটা এখন দেখি। প্রাপ্য হিসাব কিন্তু সম্পদ, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমরা ব্যালেন্স দিয়েও শিখাইছিলাম তোমাদের। এখন দেখো ব্যালেন্সের নিট মুনাফা কি ব্যালেন্সে আছে সেটা আগে দেখতে হবে। যেটা এই ব্যালেন্স যদি এগুলো হয়ে থাকে তাহলে যোগ হবে এই হিসাবগুলো, আর এগুলোর যদি বিপরীত হয় তাহলে এটা বিয়োগ হবে। নিট মুনাফা কিন্তু আমরা জানি ক্রেডিট ব্যালেন্স, কারণ মুনাফা ক্রেডিট ব্যালেন্স। এখন এটা দেখি কি ব্যালেন্স, প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এটা ডেবিট হচ্ছে। যদি হ্রাস হতো তাহলে ক্রেডিট হতো। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আমরা আধুনিক সূত্র অনুযায়ী জানি। তাহলে এটা যেহেতু বৃদ্ধি ডেবিট হচ্ছে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো এখানে বিয়োগ হয়ে যাবে কত টাকা, 38,000 টাকা আমরা বিয়োগ করে দিলাম। এখন দেখো লভ্যাংশ হয়ে গেছে, আমাদের যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ, এটা বসবে যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ। এখন আমরা দেখবো এটা যে আমাদের যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে। আমরা লাভ কিন্তু হয়েছে তাই বলে আমাদের ইয়া হয়েছে তা মানে দেখলে হবে না, মানে ক্রেডিট হয়েছে তা দেখলে হবে না। এখানে দেখতে হবে যে আমাদের জাবেদার মাধ্যম দিয়ে আমাদের সম্পত্তিটা আসছে না চলে যাচ্ছে। লাভগুলো সাধারণত স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত লাভগুলো বাদ যায় আর ক্ষতিগুলো যোগ হয়। কারণ দেখো আমি একটা জাবেদা করছি, আসবাবপত্রের অবচয়, অবচয় ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, এটা জাবেদা। তাহলে এই যে আমাদের এখন এই এন্ট্রিটা প্রয়োগ যদি করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই এন্ট্রিটা আমাদের এটার উপর ডিপেন্ডেবল। আমরা কিন্তু নগদ প্রবাহ বিবরণীতে সবসময় সম্পত্তির এবং দায়ের উপর নির্ভর করে অঙ্ক করব, কোনো খরচ বা আয়ের উপর নির্ভর করে অঙ্ক করব না। যেমন এটা প্রাপ্য হিসাব সম্পত্তি ছিল, কিন্তু এটা ধরো একটা আয়, তাহলে আয়ের উপর আমি হিসাব করে করব না। আমরা দেখবো যে যন্ত্রপাতিটা কি হয়েছে সেটা দেখব। বোঝা গেছে কথাটা? তাহলে এখানে দেখো আসবাবপত্র কি হয়েছে, ক্রেডিট হয়েছে, তার মানে অবচয়টা যোগ হতো। যেহেতু আসবাবপত্র ক্রেডিট হয়েছে অবচয় যোগ হবে। এখন দেখবো যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি, এর ফলে যন্ত্রপাতি কি হবে, যন্ত্রপাতির মূল্যটা বেড়ে যাচ্ছে লাভের ফলে। যন্ত্রপাতি এখানে মনে করো তোমার ডেবিট হয়ে যাচ্ছে আর এই বিক্রয়জনিত লাভটা ক্রেডিট হচ্ছে। তাহলে যন্ত্রপাতি যেহেতু ডেবিট হচ্ছে তাই এটা আমরা বিয়োগে দেখাবো। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি বিয়োগে চলে যাচ্ছে যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ 13,000 টাকা। দেখো 13,000 টাকা আছে, বিয়োগে চলে গেল। তাহলে এই যে বিষয়গুলো এটা মাথায় রাখতে হবে, তোমাদের সহজেই বুঝতে পারছো। এখন আমাদের যে বিষয়টা দেখাবো, এখন তার পরের এন্ট্রিটা আমরা চলে যাব হচ্ছে যন্ত্রপাতির, এটা হয়ে গেছে অবচয়। আমি একটু আগে অবচয় শিখালাম, অবচয় যোগ হবে, আর অবচয়ের ফলে যন্ত্রপাতি বা কোনো সম্পত্তিটা ক্রেডিট হচ্ছে। তাহলে অবচয় খরচ এখানে আসবে, কারণ এটা অনগদ লেনদেন 15,000 টাকা যোগ আকারে চলে আসলো। এবার চলে যাব আমরা দীর্ঘমেয়াদী, এটা হয়ে গেছে প্রদেয় খরচ, এটা চলতি দায়, প্রদেয় খরচ বৃদ্ধি, প্রদেয় খরচ বৃদ্ধি, এটা আমরা এখানে বসাবো। দেখতে হবে এখন কি হচ্ছে, প্রদেয় খরচ দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তাহলে যেহেতু এটা ক্রেডিটই হচ্ছে বৃদ্ধি তাহলে এটা যোগ হবে,
আমাদের এটাও 15,000 টাকা। এখন আমরা চলে যাব হচ্ছে ভূমি বিক্রয়, এটা এখানে না, বিনিয়োগে যাবে, অগ্রিম খরচ আসবে। অগ্রিম খরচ চলতি সম্পদ, অগ্রিম খরচ, অগ্রিম খরচ হ্রাস বলেছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এটা ক্রেডিট হচ্ছে তাহলে এটাও যোগ হবে 8,000 টাকা। এখন আমাদের চলে যেতে মজুত পণ্য বৃদ্ধি, এটা এখানে আসবে কারণ এটা চলতি সম্পদ। মজুত পণ্য বৃদ্ধি, মজুত পণ্য সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে যেহেতু এটা ডেবিট হচ্ছে এটা বিয়োগ হবে, কারণ এটা এটার উপর ডিপেন্ডেবল। যেগুলো ক্রেডিট হচ্ছে সেগুলো যোগ হচ্ছে, যেগুলো ডেবিট হচ্ছে সেগুলো বিয়োগ হচ্ছে। যেহেতু এটা ডেবিট হচ্ছে এটা বিয়োগ করে দিচ্ছি আমরা, দেখো 12,000 বিয়োগ। আর সুনামের অবলোপন, সুনামের অবলোপন, অবলোপন একটা খরচ। অবলোপনের ফলে উক্ত সম্পত্তিটা কিন্তু ক্রেডিট হয়, তাই এটা যোগ হচ্ছে 18,500। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে দেখো আমাদের এখন যোগ বিয়োগ করব আমরা, যোগ বিয়োগ করে কত হচ্ছে আমরা দেখি। তাহলে আমরা আগে পজিটিভ গুলো আগে যোগ করে নিই। পজিটিভ গুলো হচ্ছে 15 15 30 আর 8 এ 38, 38,000 যোগ 18,500। তাহলে আমাদের পজিটিভ হচ্ছে 56,500। এখন আমরা নেগেটিভ গুলো বাদ দিব। নেগেটিভ গুলো হচ্ছে আমাদের কত, 38,000, 56,500 টাকা কিন্তু পজিটিভ। এখন আমরা নেগেটিভ গুলো বাদ দিব। নেগেটিভ হলো 38,000 যোগ 13,000 যোগ 12,000, অর্থাৎ 63,000। তাহলে আমাদের নেগেটিভ 63,000, পজিটিভ 56,500। তাহলে আমাদের কিন্তু নেগেটিভই বেশি। তাহলে আমাদের নেগেটিভ কত বেশি, নেগেটিভ 6,500 টাকা বেশি। তাহলে নেগেটিভ 6,500 টাকা বেশি, তাই যেহেতু নেগেটিভ, নেগেটিভই রাখছি। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করে এটা হলো নেগেটিভ, এটা নেগেটিভই রাখলাম। এখন আমাদের এর নিট মুনাফার সাথে এটা আমরা বিয়োগ দিয়ে দেবো, যেহেতু এটা নেগেটিভ আছে। তাহলে আমাদের কত হচ্ছে 28,500 টাকা। এই হচ্ছে পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম এই অঙ্কটা। তিনটা অংশ আমি তোমাদেরকে করালাম, একটা অর্থায়ন, একটা বিনিয়োগ এবং একটা পরিচালন। পরিচালনের সাথেই শুধু নিট মুনাফাটা ক্যালকুলেশন হবে এবং নিট মুনাফার উপর ভিত্তি করে এগুলো হিসাব নিকাশ হবে। তো আজকে এই অঙ্কটা করালাম, এরকম নিয়মে তোমরা অঙ্কগুলো বাসায় করবে। তাহলে আজকের মতো তোমাদের এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সামনের দিন অবশ্যই আমি সেগুলো কমেন্ট বক্স থেকে দেখে তোমাদের অবশ্যই জানাবো এবং বোঝাবো অঙ্কগুলো, নিয়মগুলো। এবং সামনের ক্লাসে নগদ প্রবাহে আমি আরেকটি ক্লাস, লাস্ট আরেকটি ক্লাস দিব অন্য নিয়মে। তো তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। এখানে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।